সহজ লেখায় তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক 2025 সালের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ সাজেশন অর্থাৎ মডেল কোশ্চেন পেপার সেট 1 এর সম্পূর্ণ উত্তর এই ভিডিওতে আলোচনা করব। এরকম 5টি সেট তোমাদের জন্য তৈরি করা হয়েছে। এই 5টি সেটের ভিডিও অবশ্যই তোমরা দেখে নেবে, তাহলে মাধ্যমিক 2025 সালে ইতিহাস বিষয়ের সমস্ত প্রশ্ন তোমরা এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। এবং যেহেতু প্রতিটা প্রশ্নের উত্তর এখানে করে দেওয়া হয়েছে, সুতরাং পরীক্ষায় প্রশ্নের উত্তর লিখতে তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না। তাই এই 5টি সেটের ভিডিও অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা সেট 1 এর প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নিই। তার আগে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে লাইক করবে। ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। যদি এই সমস্ত প্রশ্নদের পিডিএফ ফাইল তোমরা পেতে যাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে তোমরা এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। ওকে, তো দেখো প্রথমে কি রয়েছে, বিভাগ ক। 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এবং 20টা প্রশ্নের উত্তর তোমাদের প্রথমে লিখতে হবে। এই প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। 1 নম্বর থেকে বলা হচ্ছে বঙ্কিমচন্দ্রের সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয় 1860 খ্রিস্টাব্দে, 1870 খ্রিস্টাব্দে, 1872 খ্রিস্টাব্দে না 1884 খ্রিস্টাব্দে। এখানে উত্তর লিখবো অপশন গ একটা, 1872 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্রের সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয়। এরপর 2 নম্বর হচ্ছে নারীর ইতিহাস চর্চা শুরু হয় প্রথম যে দেশে, সেটা হচ্ছে রাশিয়া, আমেরিকা, ভারত না ফ্রান্স। তো নারীর ইতিহাস চর্চা শুরু হয় প্রথম যে দেশে, সেটা হচ্ছে আমেরিকা। নেক্সট 3 নম্বর, প্রথম সাধারণ মানুষের কথার ইতিহাস রচনা করেন মিশেল ফুকো, রণজিৎ গুহ, মার্ক ব্লক না লাদুরি। তো প্রথম সাধারণ মানুষের কথার ইতিহাস রচনা করেন, উত্তর হচ্ছে অপশন ক, মিশেল ফুকো। 4 নম্বর দাগের প্রশ্ন দেখো, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়, মধুসূদন রায়, গিরিশচন্দ্র ঘোষ, দীনবন্ধু মিত্র। ওকে, উত্তর হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। 5 নম্বর, দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগদান 1830 খ্রিস্টাব্দে, 1833 খ্রিস্টাব্দে, 1843 খ্রিস্টাব্দে, 1850 খ্রিস্টাব্দে। তো দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগদান, উত্তর এখানে অপশন গ হবে 1843 খ্রিস্টাব্দে। 6 নম্বর দাগে সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহটি হলো চুয়ার বিদ্রোহ, কৌল বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ। তো সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহটি হলো, উত্তর হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 7 নম্বর হচ্ছে বাংলার নানা সাহেব বলা হয় দিগম্বর বিশ্বাসকে, রামরতন মল্লিককে, ঈশানচন্দ্র রায়কে, রফিক মণ্ডলকে। তো বাংলার নানা সাহেব বলা হয়, উত্তর অপশন খ হবে রামরতন মল্লিককে। পরের প্রশ্ন দেখো, 8 নম্বর, ভারত সভার প্রথম সভাপতি হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, শিবনাথ শাস্ত্রী। তো ভারত সভার প্রথম সভাপতি হলেন, উত্তর হবে অপশন গ, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। 9 নম্বর, ভারত মাতা চিত্রটি যে দেবীর সঙ্গে সম্পর্কিত, সেই দেবী দুর্গা, দেবী লক্ষ্মী, দেবী সরস্বতী, দেবী কালী। তো ভারত মাতা এই চিত্রটি যে দেবীর সঙ্গে সম্পর্কিত, সেটি হচ্ছে দেবী লক্ষ্মী। 10 নম্বর দাগের প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীত রচিত হয় 1870, 1872, 1875 না 1876 খ্রিস্টাব্দে। তো বন্দে মাতরম এই সঙ্গীত রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। 11 নম্বর, রংপুর বার্তাবহ পত্রিকাটি প্রকাশিত হয় পশ্চিমবঙ্গ থেকে, পূর্ববঙ্গ থেকে, উত্তরবঙ্গ থেকে, দক্ষিণবঙ্গ থেকে। তো রংপুর বার্তাবহ এই পত্রিকাটি প্রকাশিত হয় পূর্ববঙ্গ থেকে। 12 নম্বর দাগে জাতীয় শিক্ষা কথাটি প্রথম ব্যবহার করেন রবীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দ ঘোষ, প্রসন্ন কুমার ঠাকুর, সত্যেন্দ্রনাথ ঠাকুর। এখানে উত্তর হবে জাতীয় শিক্ষা কথাটি প্রথম ব্যবহার করেন প্রসন্ন কুমার ঠাকুর। 13 নম্বর, অসহযোগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলনে স্বামী বিদ্যানন্দ নেতৃত্ব দেন বিহারে, দিল্লিতে, মাদ্রাজে, বোম্বাইতে। তো অসহযোগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলনে স্বামী বিদ্যানন্দ নেতৃত্ব দেন বিহারে। 14 নম্বর, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠা হয় 1930, 1932, 1934 না 1934 খ্রিস্টাব্দে। তো কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় বা প্রতিষ্ঠা হয় 1934 খ্রিস্টাব্দে। 15 নম্বর, কীর্তি পত্রিকার সম্পাদনা করেন নজরুল ইসলাম, S.A. ডাঙ্গে, সন্তোষ সিং, মুজাফর আহমদ। তো কীর্তি পত্রিকার সম্পাদনা করেন, উত্তর লিখবে সন্তোষ সিং। পরের প্রশ্ন 16, অ্যান্টি সার্কুলার সোসাইটি গড়ে ওঠে 1905 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর না ডিসেম্বর মাসে। তো অ্যান্টি সার্কুলার সোসাইটি গড়ে ওঠে 1905 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে। 17, 20 এখন বলা হচ্ছে হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় 1970, 1971, 1972, 1973 খ্রিস্টাব্দে। তো হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়, অপশন খ উত্তর লিখবে 1971 খ্রিস্টাব্দে। 18 নম্বর হচ্ছে সিয়ারাম সমিতি প্রতিষ্ঠা হয়েছিল উত্তরপ্রদেশে, বিহারে, বাংলায় না কর্ণাটকে। তো সিয়ারাম সমিতি প্রতিষ্ঠা হয়েছিল বিহারে।
একের 19 নম্বর দাগে কংগ্রেস ধ্বংসের পথে পশ্চিমবঙ্গ গ্রন্থের রচয়িতা রণজিৎ রায়, হিরণময় ব্যানার্জি, পাকরাশি না মুন্সি প্রেমচাঁদ। তো ধ্বংসের পথে পশ্চিমবঙ্গ এই গ্রন্থের রচয়িতা হচ্ছে রণজিৎ রায়। একের 20 নম্বর দাগে চট্টগ্রাম অভ্যুত্থান গ্রন্থের রচয়িতা প্রীতিলতা উপাধ্যায়, লীলা রায়, কল্পনা দত্ত না সুশীলা মিত্র। তো চট্টগ্রাম অভ্যুত্থান এই গ্রন্থের রচয়িতা উত্তর হচ্ছে কল্পনা দত্ত। নেক্সট প্রশ্ন দেখুন, বিভাগ খতে 2 নম্বর দাগে যে কোনো 16টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখান থেকে প্রতিটা উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের মান 1 × 16 = 16, ঠিক আছে। তো প্রথমে দেখো উপবিভাগ 2-এর একটি বাক্যে উত্তর লিখতে হবে। এখানে 1 × 4 = 4 দেওয়া আছে। তো প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর লিখতে হবে এবং মোট 16টা প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদের 2 নম্বর দাগে। ওকে, 2-এর 1-এর 1 নম্বর দাগে 3 আইন কবে পাস হয়? উত্তর হবে 1872 খ্রিস্টাব্দে 3 আইন পাস হয়। এরপর হচ্ছে তখন বঙ্গ দর্শনের ধুম লেগেছে উক্তিটি কার? এখানে লিখবে এই উক্তিটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। নেক্সট প্রশ্ন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? উত্তর লিখবেন 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। এরপর হচ্ছে 2-এর 1-এর 4 নম্বর একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? এখানে উত্তর হচ্ছে ডিরোজিও একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন উপবিভাগ 2-এর 2 নম্বর ঠিক বা ভুল নির্ণয় করতে হবে। 1 × 4 = 4। প্রথম প্রশ্ন, স্বামী শুদ্ধানন্দের উদ্যোগে 1905 খ্রিস্টাব্দে বর্তমান ভারত গ্রন্থাকারে প্রকাশিত হয়, এটা ঠিক হবে। এরপর হচ্ছে ঝিনরাই মানকি নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে, এটাও লিখবে ঠিক। এরপরের প্রশ্ন, ভারতীয় ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা সৈয়দ আহমেদ, এটাও হবে ঠিক। পরের প্রশ্ন হচ্ছে ভারতীয় ব্রিটিশ সরকার অস্ত্র আইন পাস করে 1878 খ্রিস্টাব্দে, এটাও ঠিক। পরের প্রশ্ন দেখো, উপবিভাগ 2-এর 3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ এখানে মেলাতে হবে। 1 × 4 = 4। ক স্তম্ভে দেওয়া হচ্ছে বর্ণ পরিচয়, বাল্য শিক্ষা, ব্যাকরণ সার, অর্থের সার্থকতা এবং খ স্তম্ভে দেওয়া হচ্ছে 1868 খ্রিস্টাব্দ, 1859 খ্রিস্টাব্দ, 1855 খ্রিস্টাব্দ, 1877 খ্রিস্টাব্দ। তো বর্ণ পরিচয় এটা অপশান 3-এর সঙ্গে মিলবে 1855 খ্রিস্টাব্দ। এরপর হচ্ছে বাল্য শিক্ষা, এটা 1877 খ্রিস্টাব্দ, অপশান 4। নেক্সট হচ্ছে ব্যাকরণ সার, এটা অপশান 2, 1859 খ্রিস্টাব্দ। পরেরটা হচ্ছে দেখো অর্থের সার্থকতা, অপশান 1-এর সঙ্গে মিলবে 1868 খ্রিস্টাব্দ। পরবর্তী প্রশ্ন রয়েছে উপবিভাগ 2-এর 4 প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রের নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো। 1 × 4 = 4। এখানে প্রথমে রয়েছে ফরাজি আন্দোলনের কেন্দ্র ঢাকা, এরপর হচ্ছে বীরেন্দ্রনাথ শ্যামলের আন্দোলন ক্ষেত্র মেদিনীপুর। ওকে, বীরেন্দ্রনাথ শ্যামলের আন্দোলন ক্ষেত্র মেদিনীপুর। নেক্সট হচ্ছে স্বাধীনতা লাভের সময় দেশীয় রাজ্য কাশ্মীর, এরপর নৌ বিদ্রোহের কেন্দ্র বোম্বাই। তো এগুলো তোমাদের মানচিত্র দেওয়া হবে, সেখানে কিন্তু চিহ্নিত করে এগুলোকে দেখাতে হবে। পরের প্রশ্ন, উপবিভাগ 2-এর 5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 × 4 = 4। প্রথমে বিবৃতি রয়েছে দেখো ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন। এখানে 3টি ব্যাখ্যা দেওয়া আছে। তো এই বিবৃতির পরিপ্রেক্ষিতে যে ব্যাখ্যাটি সঠিক হবে সেটা আমাদের উত্তর লিখতে হবে। তো এখানে ব্যাখ্যা 3-এরটা সঠিক হবে, ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিল। এরপর হচ্ছে বিবৃতি রয়েছে বিপ্লবী আন্দোলনে বাংলার নারীরা সবচেয়ে এগিয়ে ছিল। এখানে 3টি ব্যাখ্যা রয়েছে, সঠিক ব্যাখ্যা আমাদের ব্যাখ্যা 1-টা হবে, বাংলার নারীরা ছিল অন্যান্য প্রদেশের চেয়ে শিক্ষায় এগিয়ে ও বেশি সচেতন। নেক্সট প্রশ্ন দেখো, বিবৃতি রয়েছে ব্রিটিশ সরকার 1929 খ্রিস্টাব্দে বিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। এখানে 3টি ব্যাখ্যা দেওয়া আছে এবং সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা 3-এরটা, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী আন্দোলন দমন করা। এরপর বিবৃতি রয়েছে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি ভারতের স্বার্থে প্রয়োজনীয় ছিল। তো এখানেও 3টি ব্যাখ্যা দেওয়া আছে, সঠিক ব্যাখ্যা হবে 2-এরটা, ভারত রাজনৈতিক অনৈক্য ও অনিশ্চয়তার হাত থেকে রক্ষা পায়। পরের প্রশ্নগুলো দেখো বিভাগ গতে, এখানে 3 নম্বর থেকে বলা হচ্ছে 2টি বা 3টি বাক্যের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যেখানে 11টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 2 নম্বর করে, 11 দোকানে 22 নম্বর। এখানে 3-এর 1-এর প্রশ্ন হচ্ছে চুইয়ে পড়া শিক্ষানীতি কি? উত্তর লিখবে মেকলের বক্তব্য অনুসারে সমাজের উচ্চ বর্গের কিছু মানুষ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হলে তাদের মাধ্যমে ধীরে ধীরে সমাজের নিম্ন স্তরে শিক্ষা ছড়িয়ে পড়বে, ফলে সমাজের নিচের স্তরের মানুষেরাও শিক্ষিত হবে। শিক্ষা বিস্তারের এই তত্ত্বই ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি বা চুইয়ে পড়া শিক্ষা নীতি বা চুইয়ে পড়া শিক্ষানীতি নামে পরিচিত। পরের প্রশ্ন 3-এর 2 নম্বর, সরকারি নথিপত্র বলতে কি বোঝায়? এখানে উত্তর লিখবে বিভিন্ন সরকারি আধিকারিক, পুলিশ, গোয়েন্দা ও সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা সমকালীন বিভিন্ন প্রত্যক্ষ ঘটনা সম্পর্কে যে সকল তথ্য লিখে গেছেন তা সরকারি নথিপত্র নামে পরিচিত। 3-এর 3 নম্বর হচ্ছে ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন?
উত্তর লিখবে 1911 সালে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল, যা জাতীয় গর্বের প্রতীক এবং ঔপনিবেশিক বিরোধী মনোভাবকে উস্কে দেয়। এরপর হচ্ছে 3-4 নম্বর, নব্যবঙ্গীয়দের লক্ষ্য কী ছিল? উত্তর লিখবে নব্যবঙ্গীয়দের মূল লক্ষ্য ছিল হিন্দু সমাজের চিরাচরিত কুপ্রথাগুলির বিরোধিতা করা। ডিরোজিওর ভাবধারায় উদ্বুদ্ধ ছাত্ররা 1828 খ্রিস্টাব্দে একাডেমিক অ্যাসোসিয়েশন নামে এক বিতর্ক সভা প্রতিষ্ঠা করেন সামাজিক কুসংস্কার ও কুপ্রথা দূর করার জন্য। এছাড়া পার্থেনন ও ক্যালাইডোস্কোপ পত্রিকায় তারা হিন্দু সমাজের বহু বিবাহ, নারীর শিক্ষা, জুরির বিচার, সংবাদপত্রের স্বাধীনতা ও বিভিন্ন বিষয়ে লেখালেখি শুরু করেন। 3-5 নম্বর, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠা হয়? উত্তর লিখবে কলকাতার বিভিন্ন অঞ্চলে বিদ্যালয় গঠনের উদ্দেশ্যে 1818 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ারের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় স্কুল বুক সোসাইটি। নেক্সট হচ্ছে 3-6 নম্বর, পাইক ও পাইকান কি? উত্তর হচ্ছে মেদিনীপুর, বাঁকুড়া ও ধলভূমির স্থানীয় জমিদারদের অধীনে রক্ষী বাহিনীর কাজ করে জীবিকা নির্বাহকারী চুয়ারদের পাইক বলা হতো। আর পাইক বা সৈনিকদের কাজ করে চুয়াররা বেতনের পরিবর্তে যে নিষ্কর জমি ভোগ করত তাকে পাইকন বলা হতো। এরপর হচ্ছে 3-7 নম্বর দাগে মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? উত্তর লিখবে বাংলার আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে মধুসূদন গুপ্ত স্মরণীয় হয়ে আছেন। কলকাতা মেডিকেল কলেজে প্রথম সব ব্যবচ্ছেদ করার জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন। ঠিক আছে, সব ব্যবচ্ছেদ করার জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন। 8 নম্বর, ফরাজি আন্দোলন কেন ব্যর্থ হয়? উত্তর লিখবে দুদু মিয়ার মৃত্যুর পর যোগ্য নেতৃত্বের অভাব, ধর্মীয় সংকীর্ণতা, রাজনৈতিক দূরদর্শীদের অভাবে আন্দোলন দুর্বল হয়ে পড়ে। এছাড়া সাধারণ লোককে জোর করে দলভুক্ত করা, অর্থ আদায়, সরকারি দমননীতি প্রভৃতির কারণে ফরাজি আন্দোলন ব্যর্থ হয়ে যায়। 9 নম্বর দাগে কাকে কেন গোলদিঘির গোলামখানা বলা হয়? এখানে উত্তর লিখবে কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা বলা হতো কারণ 1 নম্বর হচ্ছে গোলদিঘি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত একটি দিঘি ছিল। 2 নম্বর, গোলামখানা বলার কারণ ছিল যে বেশিরভাগ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ব্রিটিশ সরকারের অধীনে চাকুরিরত ছিল। এজন্য কলকাতা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা সংগ্রামীদের কাছে গোলদিঘির গোলামখানা হিসাবে পরিচিত ছিল। 10 নম্বর হচ্ছে ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন? উত্তর লিখবে সামাজিক ও ধর্মীয় কুসংস্কার, প্রশাসনিক ও রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে সরকারি প্রতিবাদের পরিবর্তে উপহাসমূলক ও বিদ্রুপাত্মক সমালোচনার জন্য ব্যঙ্গচিত্র আঁকা হয়। যে কোনো বিষয় ও ঘটনাকে সাধারণ মানুষের কাছে সহজ সরল ও আনন্দদায়ক করতে ব্যঙ্গচিত্র অঙ্কন করা হয়। এরপরের প্রশ্ন 11 নম্বর দাগে কে কেন হিতৈষী তহবিল গড়ে তোলেন? উত্তর লিখবে যে রবীন্দ্রনাথ ঠাকুর পল্লীগ্রামের মানুষের কল্যাণে এবং কৃষির উন্নতির জন্য গড়ে তোলেন হিতৈষী তহবিল। এই তহবিলের অর্থে চাষিদের বিপদকালে সহায়তা, বিদ্যালয় স্থাপন, রাস্তাঘাট তৈরির ব্যবস্থা করেন। নেক্সট 12 নম্বর, ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন? উত্তর লিখবে দ্বিজ কথাটির আক্ষরিক অর্থ হলো দুবার জন্ম। ভারতের কমিউনিস্ট পার্টি দু জায়গায় প্রতিষ্ঠিত হয় বলে কি দ্বিজ বলা হয়। প্রথম হচ্ছে 1920 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে মানবেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে রাশিয়ার তাসখন্দে প্রথম ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় 1925 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে সিঙ্গারভেল্লো চেটিয়ার সভাপতিত্বে কানপুরে দ্বিতীয়বার ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। এরপর 13 নম্বর, মিরাট ষড়যন্ত্র মামলা কি? উত্তর লিখবে ভারতের বিভিন্ন অঞ্চলে কমিউনিস্ট তৎপরতায় শঙ্কিত হয়ে বামপন্থী শ্রমিক আন্দোলনকে দমন করার জন্য ব্রিটিশ সরকার জননিরাপত্তা আইনে 1929 খ্রিস্টাব্দে 20 মার্চ প্রথমে 31 জন কমিউনিস্ট শ্রমিক নেতা ও সংগঠককে গ্রেপ্তার করে এবং পরে H.L. হ্যাচিন্সকে গ্রেপ্তার করে। এভাবে মোট 32 জনের বিরুদ্ধে যে মামলা রুজু করা হয় তা মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। এই মামলা 4 বছর ধরে চলেছিল। 14 নম্বর দাগে মাউন্ট ব্যাটেনের প্রস্তাব কি ছিল? উত্তর লিখবে ভারতে ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিকল্পনা ছিল মাউন্ট ব্যাটেন প্রস্তাব। এই প্রস্তাবে বলা হয়েছিল 1 নম্বর, ভারতের মুসলিম প্রধান অঞ্চলগুলিকে নিয়ে এবং পাঞ্জাব ও বাংলা প্রদেশকে খণ্ডিত করে পাকিস্তান নামক পৃথক রাষ্ট্র গঠন করা যেতে পারে। 2 নম্বর হচ্ছে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের বালুচিস্তান ও আসামের অন্তর্গত সিলেট জেলা
পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে কিনা তার জন্য গণভোটের ব্যবস্থা করা হয়। ওকে, 3 নম্বর, ভারতে ক্ষমতা হস্তান্তর সম্পর্কে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক স্বাধীনতা আইন প্রণয়ন করা। ঠিক আছে, এই হচ্ছে মাউন্টব্যাটেন প্রস্তাব। পরের প্রশ্ন 3-এর 15 নম্বর দাগে জেভিপি কমিটি কি? এখানে উত্তর লিখবে জেভিপি কমিটি বা থ্রি মিনিস্টার্স কমিটি হলো ওকে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত একটি কমিটি। এই কমিটির সদস্য ছিলেন জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল এবং পট্টাভি সীতারামাইয়া। কমিটির নাম জেভিপি হয়েছে এই 3 জন নেতার নামের প্রথম অক্ষর থেকে। জেভিপি কমিটি গঠনের উদ্দেশ্য ছিল ভাষাগত প্রদেশ গঠনের জন্য শর্তাবলী নির্ধারণ করা। 3-এর 16 নম্বর দাগে ভাইকম সত্যাগ্রহ কে কি উদ্দেশ্যে করেন? ঠিক আছে, বা কে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন? উত্তর লিখবে কেরালার ভাইকম নামক গ্রামের বড় মন্দিরটিতে তথাকথিত দলিত এজাভা ও পুলায়াদের প্রবেশাধিকার ছিল না। তাই দলিত নেতা শ্রী নারায়ণ গুরু ও কেরালা প্রদেশ কংগ্রেস কমিটির কেশব মেননের নেতৃত্বে ভাইকম মন্দিরে এজাভা ও পুলায়াদের প্রবেশাধিকারের দাবিতে সত্যাগ্রহ শুরু হয়, যা ভাইকম সত্যাগ্রহ নামে পরিচিত। ঠিক আছে, তো দেখো এখানে 3 নম্বর জায়গায় টোটাল 16টি প্রশ্ন দেওয়া আছে। 2 নম্বর মানের প্রশ্ন এগুলো। 16টার মধ্যে তোমাদের 11টা প্রশ্নের উত্তর কিন্তু পরীক্ষায় লিখতে হবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো বিভাগ ঘতে এবং 4 নম্বর থেকে বলা হচ্ছে 7-8টি বাক্যের যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত 1টি করে প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে এখানে 4 নম্বর করে এবং 6টি প্রশ্নের জন্য 4 6 24 নম্বর দেওয়া আছে। ওকে, তো প্রথম প্রশ্ন হচ্ছে উপবিভাগ ঘ এর 1। তো প্রতিটি উপবিভাগে 2টি করে প্রশ্ন দেওয়া থাকবে ঠিক আছে, প্রতিটি উপবিভাগ থেকে এবং 1টি করে প্রশ্নের উত্তর লিখতে হবে এবং টোটাল এখানে প্রশ্ন 6টার উত্তর লিখতে হবে। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন কি দেওয়া আছে 4-এর 1 নম্বর দাগে 19 শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকার মূল্যায়ন করো। উত্তর লিখবে প্রথমে ভূমিকা দিয়ে 19 শতকে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার প্রসারে রাজা রামমোহন রায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। 1 নম্বর হচ্ছে পাশ্চাত্য শিক্ষার প্রসার। পাশ্চাত্য শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করে রামমোহন পাশ্চাত্য দর্শন, গণিত, রসায়ন প্রভৃতি শিক্ষার জন্য ব্যাপক প্রচার চালান। 2 নম্বর ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠান। 1815 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় নিজ উদ্যোগে পাশ্চাত্য শিক্ষার প্রসারের উদ্দেশ্যে কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল নামে একটি ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 3 নম্বর হচ্ছে সরকারি সহযোগিতার জন্য আবেদন। 1823 খ্রিস্টাব্দে রামমোহন লর্ড আমহার্স্টকে এক চিঠিতে শিক্ষা খাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রদত্ত 1 লক্ষ টাকা পাশ্চাত্য শিক্ষার প্রসারে ব্যবহারের জন্য আবেদন জানান। 4 নম্বর হচ্ছে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা। কুসংস্কার দূর করে পাশ্চাত্য পদার্থবিদ্যা ও সমাজ বিজ্ঞানের ধারণা প্রসারের উদ্দেশ্যে রামমোহন 1826 খ্রিস্টাব্দে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখুন 2 নম্বর দেখে আধুনিক চিকিৎসাবিদ্যার চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কি ছিল? ঠিক আছে, ভূমিকা কি? উত্তর লিখবে দেখো ভারতে পাশ্চাত্য শিক্ষা ও আধুনিক চিকিৎসাবিদ্যার প্রসারে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা। ঠিক আছে, এটা আমরা পয়েন্ট করলাম। এরপর দেখো আমরা উত্তর লিখছি ভূমিকা দিয়ে 1835 খ্রিস্টাব্দে ভারতের গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। ভারতে আধুনিক চিকিৎসাবিদ্যা চর্চার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 1 নম্বর হচ্ছে ইউরোপীয় চিকিৎসাবিদ্যা। কলকাতা মেডিকেল কলেজে ইউরোপীয় চিকিৎসাবিদ্যা শেখানো হতো। 2 নম্বর হচ্ছে সরকারি সহায়তা লাভ। ব্রিটিশ সরকার পাশ্চাত্যের আধুনিক চিকিৎসাবিদ্যার জন্য কলকাতা মেডিকেল কলেজে প্রচুর অর্থ সাহায্য করতেন। 3 নম্বর হচ্ছে খ্যাতনামা ডাক্তারি তৈরি। কলকাতা মেডিকেল কলেজ ভারতের অনেক খ্যাতনামা ডাক্তার তৈরি করেছে। 4 নম্বর হচ্ছে হাতে কলমে শিক্ষা। কলকাতা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিল। এরপর আমরা মূল্যায়ন লিখছি কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর প্রতি বছর আধুনিক পাশ্চাত্য চিকিৎসাবিদ্যা লাভ করে বহু ছাত্র দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসকের কাজে যুক্ত হয়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। এরপর হচ্ছে দেখো উপবিভাগ ঘ এর 2। এখানে 3 নম্বর থেকে বলা হচ্ছে সাঁওতালরা কেন বিদ্রোহ করেছিল, অর্থাৎ সাঁওতাল বিদ্রোহের কারণ আমাদের লিখতে হবে। তো সাঁওতাল বিদ্রোহের কারণ 1855 থেকে 56 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের কারণগুলি হলো 1 নম্বর হচ্ছে জমিদারের অত্যাচার। জমিদাররা সাঁওতালদের উপর চড়া হারে কর ধার্য করত, তা না দিতে পারলে তাদের জমি থেকে উৎখাত করত। 2 নম্বর রাজস্ব আরোপ। এই উপজাতি সম্প্রদায়ের মানুষেরা বন জঙ্গলের
জমিকে চাষযোগ্য করে তুললেও তার উপর কোম্পানি ও সরকার নিযুক্ত জমিদাররা রাজস্ব চাপাতো, যা ছিল এই বিদ্রোহের অপর একটি কারণ। 3 নম্বর হচ্ছে মহাজনী প্রকোপ। জমিদারদের খাজনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সাঁওতালরা চড়া হারে মহাজনের কাছ থেকে টাকা নিতে বাধ্য হতো। এই ঋণের দায়ে তাদের জমি, ফসল, গরু বাছুর, ঘর বাড়ি, এমনকি মা বোনেদের ইজ্জত পর্যন্ত হারাতে হতো। এটি ছিল বিদ্রোহের একটি কারণ। 4 নম্বর হচ্ছে কোম্পানির কর্মচারীদের অত্যাচার। কোম্পানির কর্মচারীরা সাঁওতালদের বেগার খাটাতো। এই ক্রমাগত উৎপীড়ন তাদের বিদ্রোহী করে তোলেন। মূল্যায়ন আমরা লিখছি, এই বিদ্রোহ ব্যর্থ হলেও পরে স্বাধীনতা আন্দোলনের জমি তৈরির ক্ষেত্রে এই বিদ্রোহের গুরুত্ব অসামান্য। ঠিক আছে, পরের প্রশ্ন 4 নম্বর দেখা, নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো। তো নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 নম্বর পয়েন্টে আমরা লিখছি সমাচার চন্দ্রিকা ও সমাচার দর্পণ পত্রিকা। নীল বিদ্রোহের অত্যাচার এবং কৃষকদের প্রতিবাদের ঘটনা প্রথমবার প্রকাশিত হয় 1822 খ্রিস্টাব্দের মার্চ মাসে সমাচার চন্দ্রিকা ও সমাচার দর্পণ সংবাদপত্রে। 2 নম্বর হচ্ছে তত্ত্ববোধিনী ও সংবাদ প্রভাকর পত্রিকা। অক্ষয় কুমার দত্ত তত্ত্ববোধিনী পত্রিকায় নীল চাষ ও চাষিদের দুরবস্থা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন। ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর কৃষকদের দুরবস্থা ও নীলকরদের অত্যাচারের তথ্য জনসমক্ষে তুলে ধরে। 3 নম্বর হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব হয়েছিল হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। এই পত্রিকা নীল চাষিদের নানাভাবে সাহায্য ও নীলকরদের অত্যাচারের কথা সংবাদপত্রে প্রকাশ করত। 4 নম্বর হচ্ছে অমৃতবাজার পত্রিকা। অমৃতবাজার পত্রিকার সম্পাদক শিশির কুমার ঘোষ যশোর ও নদিয়ার গ্রামে গ্রামে ঘুরে নীল চাষিদের সংঘবদ্ধ করেছিলেন। 5 নম্বর সোমপ্রকাশ পত্রিকা। সোমপ্রকাশ পত্রিকা নীলকরদের প্রকৃত চরিত্র ও তাদের শোষণের ধরন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তুলেছিল, যা কৃষক ও বিদ্রোহীদের মনে সাহস জুগিয়েছিল। উপসংহারে আমরা লিখছি পত্রপত্রিকা বুদ্ধিজীবীদের সমর্থন ও সহযোগিতা নীল বিদ্রোহকে ধর্মনিরপেক্ষ গণ বিদ্রোহে পরিণত করেছিল। পরের প্রশ্ন দেখো, উপবিভাগ ঘয়ের 3 নম্বর দাগে 4-এর 5-এর প্রশ্ন হচ্ছে জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো। উত্তর লিখবে প্রথমে ভূমিকা দিয়ে। 20 শতকের ভারতবর্ষে জাতীয়তাবাদী ব্রিটিশ বিরোধী পটভূমি তৈরির ক্ষেত্রে যেসব সভা এগিয়ে এসেছিল তার মধ্যে অন্যতম ছিল হিন্দু মেলা। রাজনারায়ণ বসুর প্রেরণা ও ভাবধারায় নবগোপাল মিত্র 1867 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন। হিন্দু মেলার উদ্দেশ্য। হিন্দু মেলা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল 1 নম্বর হচ্ছে হিন্দু ধর্মের ঐতিহ্য। হিন্দু ধর্মের প্রাচীন ঐতিহ্য ও গৌরবময় দিকগুলি সাধারণ মানুষের মধ্যে তুলে ধরাই হিন্দু মেলার প্রধান উদ্দেশ্য। 2 নম্বর হচ্ছে দেশাত্মবোধ জাগ্রত করা। দেশীয় ভাষা চর্চা, দেশাত্মবোধক কবিতা পাঠ, দেশীয় শিল্পীদের প্রসার, দেশীয় শরীরচর্চার মাধ্যমে দেশাত্মবোধ জাগিয়ে তোলা ছিল হিন্দু মেলার অপর উদ্দেশ্য। 3 নম্বর হচ্ছে পাশ্চাত্য সংস্কৃতির অগ্রগতি রোধ। সমকালীন ভারতে পাশ্চাত্য সংস্কৃতির প্রসার রোধ করা ছিল হিন্দু মেলার অন্যতম উদ্দেশ্য। হিন্দু মেলার গুরুত্ব দেখো, 1 নম্বর হচ্ছে কবি, সাহিত্যিক, চিন্তাবিদ, শিল্পীদের অবদান সম্পর্কে সচেতন করে তোলা সম্ভব হয়েছিল। 2 নম্বর শিল্পী লেখকদের পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। 3 নম্বর এই মেলা ন্যাশনাল পেপার নামক পত্রিকা প্রকাশ করে, যার লক্ষ্য ছিল দেশবাসীর মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করা। মূল্যায়ন আমরা লিখছি, সুতরাং বাংলা তথা ভারতের জাতীয় চেতনায় হিন্দু মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, তবে কিছু সীমাবদ্ধতার কারণে হিন্দু মেলা ব্যর্থ হয়। নেক্সট প্রশ্ন দেখো, 4-এর 6 নম্বর দেখে ছাপাখানা বাংলায় শিক্ষা বিস্তারে কিরূপ পরিবর্তন এনেছিল। তো 1777 সালে কলকাতায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হওয়ার ফলে শিক্ষার বিস্তার ঘটে। 1 নম্বর হচ্ছে ছাপা বইয়ের সহজলভ্যতা। ছাপাখানা আবিষ্কার এর ফলে প্রচুর বই মুদ্রিত হতে থাকে, যার দাম হাতে লেখা পুঁথির তুলনায় অনেক কম। এর ফলে সাধারণ মানুষ নিজের মাতৃভাষায় শিক্ষা লাভের সুযোগ পায়। 2 নম্বর হচ্ছে লেখার স্পষ্টতা। ছাপা বইয়ের লেখা খুব স্পষ্ট হয়, ফলে ছাত্রছাত্রীরা সঠিকভাবে এই বই পড়তে এবং লিখতে সক্ষম হয়। 3 নম্বর হচ্ছে পাঠ্যপুস্তক রচনা। 19 শতকে প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ছাপাখানাগুলিতে প্রয়োজনীয় পাঠ্যপুস্তক ছাপা হতে থাকে, ফলে সহজে ও সুলভে এইসব বই গ্রামে গঞ্জে পৌঁছে যায় এবং সেখানে শিক্ষার প্রসার ঘটে।
4 নম্বর গণশিক্ষার বিস্তার। শুধুমাত্র স্কুল কলেজের পাঠ্যপুস্তক নয়, বিভিন্ন ধর্মগ্রন্থ, বাংলা ও ইংরেজিতে প্রকাশিত সংবাদপত্র এবং সমসাময়িক পত্র এই সময়ে প্রকাশিত হতে থাকে। এই সূত্র ধরে বাংলায় গণশিক্ষার ব্যাপক বিস্তার ঘটে। এরপর 5 নম্বর হচ্ছে শিশু শিক্ষার বিস্তার। মুদ্রণ যন্ত্রে বই ছাপার ফলে এবং বইতে ছবি, মানচিত্র, নকশা ইত্যাদির ব্যবহারের ফলে শিক্ষা গ্রহণে শিক্ষার্থীরা উৎসাহিত হয়ে ওঠে, ফলে শিশু শিক্ষার বিস্তার ঘটে। উপসংহারে আমরা লিখছি, ছাপাখানায় ছাপা বই প্রকাশের সাথে সাথে শিক্ষা ও জ্ঞান বিজ্ঞান চর্চার গতি দ্রুততা লাভ করে। ওকে, এরপর হচ্ছে উপবিভাগ ঘয়ের 4 নম্বর। তাহলে 7 নম্বর থেকে প্রশ্ন হচ্ছে দীপালি সংঘ সম্পর্কে যা জানো লেখো। ওকে, অর্থাৎ দীপালি সংঘ সম্পর্কে টিকা লিখতেও বলতে পারে। দেখো, আমরা প্রথমে লিখছি ভূমিকা দিয়ে দেশের নারী সমাজকে মুক্তিযুদ্ধের জন্য উৎসাহিত করা এবং উপযুক্ত করে গড়ে তোলার উদ্দেশ্যে লীলা নাগের নেতৃত্বে 1923 খ্রিস্টাব্দে দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয়। দীপালি সংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি হলো 1 নম্বর নারী শিক্ষার উন্নয়ন, 2 নম্বর হচ্ছে নারীদের কুপ্রথার কবল থেকে মুক্ত করা, 3 নম্বর নারীবাদী চেতনা তৈরি করা, 4 নম্বর হচ্ছে রাজনৈতিক ও সামাজিক সচেতনতা জাগানো। দেখো, এরপর আমরা লিখছি দীপালি সংঘের কার্যকলাপ। এই সংঘের কার্যকলাপ হলো 1 নম্বর নারী কল্যাণ ও নারী শিক্ষা। মূলত নারী কল্যাণের লক্ষ্য নিয়ে দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয় এবং এই সংঘের উদ্যোগে কয়েকটি উচ্চ ও প্রাথমিক বিদ্যালয় তৈরি হয়। 2 নম্বর বিপ্লববাদ। এখানে নারীদের লাঠি খেলা, শরীরচর্চা ও অস্ত্র চালানো, অস্ত্রশস্ত্র জোগাড় ও বৈপ্লবিক কর্মকাণ্ড পরিচালনার শিক্ষা দেওয়া হতো। 3 নম্বর হচ্ছে ছাত্রী সংঘ। 1926 খ্রিস্টাব্দে লীলা নাগ ভারতের সর্বপ্রথম দীপালি ছাত্রী সংঘ নামে একটি ছাত্রী সংঘ তৈরি করেন। মূল্যায়ন আমরা লিখছি, দেখো, দেশের নারী সমাজকে মুক্তিযুদ্ধের জন্য উৎসাহিত করা এবং উপযুক্ত করে গড়ে তোলার উদ্দেশ্যে যে সকল নারী সংগঠন অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল তাদের মধ্যে দীপালি সংঘ ছিল অগ্রগণ্য। পরের প্রশ্ন 4 8 নম্বর দেখে, কোন পরিস্থিতিতে কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হয়? উত্তর লিখবে, প্রথমে ভূমিকা দিচ্ছি আমরা। ভারতের দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে সমস্যাবহুল দেশীয় রাজ্যটি হলো কাশ্মীর। সমস্যার প্রকৃতি, স্বাধীন রাজ্যরূপে কাশ্মীর রাজ্যের একটি ঐতিহ্য থাকায় কাশ্মীর রাজা হরি সিং ভারত অথবা পাকিস্তানে যোগ না দিয়ে স্বাধীন থাকতে চাইলেও পাক মদতপুষ্ট হানাদারগণ কাশ্মীর রাজ্য আক্রমণ করলে হরি সিং ভারতের কাছে সামরিক সাহায্য প্রার্থনা করেন। ভারত সরকার শর্ত সাপেক্ষ হরি সিংকে সামরিক সাহায্য করলে হরি সিং ভারতের সঙ্গে যোগদান করে আর কি, ঠিক আছে, 26 অক্টোবর 1947 খ্রিস্টাব্দে। মহারাজা হরি সিং ও আজাদ কাশ্মীর রাজা হরি সিং এর সামরিক সাহায্যের প্রার্থনায় সাড়া দিয়ে ভারতীয় সেনাবাহিনী কাশ্মীর থেকে পাক হানাদারদের বিতরণ করে। এরপর পাকিস্তান সুপরিকল্পিতভাবে ছদ্মবেশে পাক সেনাবাহিনীকে কাশ্মীরে প্রেরণ করলে ভারত পাক যুদ্ধ শুরু হয়। শেষ পর্যন্ত পাকিস্তান জাতিপুঞ্জের হস্তক্ষেপে যুদ্ধবিরতি এটা সম্পাদিত হয়, ঠিক আছে, 1948 সালের 31 ডিসেম্বর। কিন্তু কাশ্মীরের একটি অংশ পাকিস্তানের দখলে রয়ে যায়, যা আজাদ কাশ্মীর নামে পরিচিত। নেক্সট হচ্ছে বিভাগ অঙ্গতে 5 নম্বর থেকে 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের এখানে লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 8 নম্বর। প্রথম প্রশ্ন 5-এর 1-এর দাগে লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশের পরিচয় দাও। তোমরা উত্তর লিখছি, দেখো, ভারতীয় জাতীয়তাবোধের বিকাশে লেখা ও রেখার ভূমিকা দিয়ে আমরা লিখছি 19 শতকের ভারতীয় জাতীয়তাবোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বিভিন্ন লেখক অর্থাৎ লেখায় ও চিত্রশিল্পী অর্থাৎ রেখায়। তো প্রথমে আমরা লিখছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দ মঠের অবদান। বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠ গভীর প্রভাব ফেলেছিল জাতীয়তাবাদীদের উপর। আনন্দ মঠের বন্দে মাতরম মন্ত্র দেশবাসীকে মুক্তি আন্দোলিত করে। এরপর স্বামী বিবেকানন্দের বর্তমান ভারতের অবদান। স্বামী বিবেকানন্দ তার বর্তমান ভারত নামক গ্রন্থে ভারতীয় জাতীয়তাবাদকে এক উচ্চ আধ্যাত্মিক আদর্শে উন্নীত করেন। বিবেকানন্দের মতে স্বদেশ প্রেম ও মানব প্রেমের সমন্বিত রূপ হলো জাতীয়তাবাদ। এরপর লিখছি রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া অবদান। গোড়া উপন্যাসটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের এক অমর সৃষ্টি। সমকালীন জীবনচিত্র ও জাতীয়তাবোধ গভীরভাবে ব্যক্ত হয়েছে এই উপন্যাসে। এই উপন্যাসটির মাধ্যমে রবীন্দ্রনাথ জাতিভেদের দ্বারা অস্পৃশ্যতা দ্বারা কলঙ্কিত ভারতীয় সমাজে সমন্বয়ের আদর্শ তুলে ধরে
ভারতবাসীকে জাতীয়তাবোধে উদ্দীপ্ত করে তোলেন। এরপর অবনীন্দ্রনাথ ঠাকুর ও ভারত মাতা চিত্রের অবদান। অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা চিত্রের জীবিত রূপ হলো আনন্দময়ী। অবনীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাসের আনন্দময়ীকে রূপ দিলেন বঙ্গমাতার রূপে এবং তা পরবর্তীতে ভারত মাতা হিসাবে ভারতীয়দের জাতীয়তাবাদ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ওকে, নেক্সট আমরা লিখছি উপসংহার। উপরের সমস্ত আলোচনার পরিপ্রেক্ষিতে নিঃসন্দেহে বলা যেতে পারে যে ঊনবিংশ শতাব্দীতে ভারতের জাতীয়তাবাদের বিকাশে লেখা ও রেখা দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এরপর দেখো 5-এর 2 নম্বর দাগে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা এই প্রশ্নটিকে আমাদের এভাবে কিন্তু দিতে পারে যে মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। ঠিক আছে, তো 5 নম্বর দাগে তোমাদের কিন্তু 3টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটি করতে হবে। দেখো উত্তর লিখছি আমরা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে নিজের শিক্ষা চিন্তার ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ভাবনা। 1 নম্বর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন প্রকৃতির কাছাকাছি আদর্শ পরিবেশের মধ্যে শিশুদের বড় করে তুলতে হবে। 2 নম্বর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর প্রাচীন ভারতের আশ্রমিক শিক্ষার ভাবধারায় অনুপ্রাণিত হয়েছিলেন, তাই তিনি শিক্ষার্থীদের শান্তিনিকেতনে রেখে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করেছিলেন। 3 নম্বর হচ্ছে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে গুরু ও শিষ্যের মধ্যে মধুর সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছিলেন। 4 নম্বর রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে শিক্ষার্থীদের সৃজনশীল কাজের উপর গুরুত্ব আরোপ করেছিলেন। ঠিক আছে, শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করে তাকে বিশ্ব জাতির মিলনভূমিতে পরিণত করতে চেয়েছিলেন। নেক্সট হচ্ছে শান্তিনিকেতনের প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটানো। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটাতে চেয়েছিলেন। এজন্য শান্তিনিকেতনের ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষের বাইরে প্রকৃতির মধ্যে গাছের তলায় শিক্ষা দেওয়া হতো। ঠিক আছে, এরপর আমরা উপসংহার লিখছি, রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ভাবনা শুধু বাংলা বা ভারতে নয়, পৃথিবীর ইতিহাসে এক দিক চিহ্ন হয়ে আছে। দেশ বিদেশের বহু ছাত্র ও শিক্ষকরা এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন। এরপর 5-এর 3 নম্বর দেখে প্রশ্ন, অহিংস অসহযোগ আন্দোলন পর্বে ভারতীয় শ্রমিক আন্দোলন সম্পর্কে লেখো। উত্তর লিখবে অহিংস অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন, এটা আমরা পয়েন্ট করলাম। এবার লিখছি ভূমিকা দিয়ে। গান্ধীজির নেতৃত্বে 1920 খ্রিস্টাব্দে অহিংস অসহযোগ পর্বে শ্রমিক শ্রেণীর আন্দোলন বিশেষ উল্লেখযোগ্য ছিল। শ্রমিক আন্দোলনের কারণ, প্রথম বিশ্বযুদ্ধের সময় শ্রমিকদের উৎপাদিত বিপুল পরিমাণ শিল্পপণ্য বিক্রি করে মালিক শ্রেণী প্রচুর অর্থ উপার্জন করে, কিন্তু শ্রমিকদের কোনো বেতন বাড়েনি, কাজের সময়ও কমেনি। শ্রমিকদের কাজের সময় কমানো, বেতন বৃদ্ধি করা, শিল্পে দেশীয় উদ্যোগ বৃদ্ধি, ভারতীয়দের হাতে স্বায়ত্তশাসন প্রদান প্রভৃতি দাবিতে তারা ক্ষুব্ধ ছিল। নেতৃত্ব, গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হলে বিপি ওয়াদি, MN যোশী, ব্যোমকেশ চক্রবর্তী সহ বেশ কিছু শ্রমিক নেতা এই আন্দোলনে যোগদান করেন। এরপর আমরা পয়েন্ট করছি AITUC। অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিকদের ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে বামপন্থী নেতারা 1920 খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস গড়ে তোলেন। ওকে, এখানে AITUC এটার ফুল ফর্ম হচ্ছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। ওকে, নেক্সট হচ্ছে ধর্মঘট। অসহযোগ আন্দোলনের সময় শ্রমিকদের উদ্যোগে সারা ভারতে প্রায় 450টি ধর্মঘট হয়। কলকাতা ও মাদ্রাজে রেল কারখানা, রানীগঞ্জের কয়লা খনি প্রভৃতি ক্ষেত্রে শ্রমিকদের ব্যাপক ধর্মঘট অনুষ্ঠিত হয়। পরের পয়েন্ট হচ্ছে ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টির ভূমিকা। 1922 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হলে শ্রমিক আন্দোলনও আপাতত গতি হারায়। পরে শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত করার উদ্দেশ্যে 1926 খ্রিস্টাব্দে ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠিত হয়। উপসংগ্রাম লিখতে 1922 খ্রিস্টাব্দের অহিংস অসহযোগ আন্দোলনে শ্রমিক শ্রেণী উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। দ্রুত এই আন্দোলন দেশের বিভিন্ন কলকারখানায় ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তো এইভাবে আমরা এই প্রশ্নের উত্তরটিকে লিখলাম। তো দেখো, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের মাধ্যমিক 2025 সালের জন্য হিস্ট্রি সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা আলোচনা করলাম। ঠিক আছে, এরকম 5টি সেট তোমাদের কিন্তু দেওয়া হয়েছে। 5টি সেটই তোমরা কিন্তু অবশ্যই ভালোভাবে কিন্তু উত্তর সহ
ভিডিওগুলো দেখে নেবে, তাহলে কিন্তু তোমরা মাধ্যমিক 2025 সালের ইতিহাস পরীক্ষার সমস্ত প্রশ্ন কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে এবং সমস্ত প্রশ্নের উত্তর যেহেতু এখানে করে দেওয়া হয়েছে, ঠিক আছে, সেহেতু তোমাদের প্রশ্নের উত্তর লিখতে কিন্তু কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে, ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। এবং এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল তোমরা সহজ লেসন অ্যাপের মধ্যে পাবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নিয়ে চাইলে তোমরা এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলোকে নিতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।